আমন্ত্রণ সবাইকে আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে সঙ্গে আছে আমি ডক্টর তৌহিদুল হক। দর্শক, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ ভারত সম্পর্ক এখন অনন্য উচ্চতায়। বাংলাদেশে ভারতের কনজিউমার মার্কেট ক্রমাগত বিস্তৃত হচ্ছে। চাল, আলু, পেঁয়াজ, কাঁচামরিচের মতো বহু নিত্যপণ্যের চাহিদা পূরণ হয় ভারত থেকে আমদানি করে। শিল্পের কাঁচামাল আমদানিতেও বাংলাদেশের বেড়েছে ভারত নির্ভরতা। বিদ্যুৎ সহ বিভিন্ন খাতে রয়েছে ভারতীয় বিনিয়োগ। বাংলাদেশের রপ্তানিমুখী খাতে প্রতিবেশী দেশটির উল্লেখযোগ্য সংখ্যক দক্ষ শ্রমিক কাজ করছে। আবার প্রতিবছর 14 থেকে 15 লাখ বাংলাদেশি পর্যটন ও চিকিৎসা সহ বিভিন্ন প্রয়োজনে ভারতে যাচ্ছেন। ফলে দুই দেশের মধ্যে বেড়েছে পারস্পরিক নির্ভরতা, উন্নত হয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ক। তবে ব্যাপক বাণিজ্য ঘাটতি, পূর্ব ঘোষণা ছাড়াই নিত্যপণ্য রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা, সীমান্ত হত্যা, দেশের রাজনীতিতে ভারতের প্রভাব, তিস্তা সহ বিভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা না পাওয়ার মতো ঘটনাগুলো দুই দেশের সম্পর্কের মাঝে অস্বস্তি হয়ে আছে। এমন বাস্তবতার মাঝেই সম্প্রতি ভারতীয় পণ্য বর্জনে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মহলে চলছে প্রচারণা। এর সঙ্গে সঙ্গতি জানিয়েছে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোট। তবে ভারত বর্জনের নামে দেশটির পণ্য বয়কটের মাধ্যমে এক ধরনের অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, একটি মহল ভারতের সাথে দেশের দীর্ঘদিনের অর্জন নষ্ট করতে চায়। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় ভারতীয় পণ্য বর্জনের রাজনীতি ও বাস্তবতা। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক ফজলুল হালিম রানা, বরেণ্য চিকিৎসা বিজ্ঞানী অধ্যাপক ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নিল, এবং অনলাইনে আমাদের সঙ্গে আছেন প্রেস ক্লাব অফ ইন্ডিয়া সভাপতি গৌতম লাহিড়ী। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, এটাও জানিয়ে রাখি যে আপনিও চাইলে আলোচনায় অংশ নিতে পারেন। স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে সম্মানিত আলোচকদের কাছে প্রশ্ন রাখতে পারেন, কিংবা আপনার আজকে আলোচ্য বিষয় নিয়ে যদি কোনো মতামত বা প্রতিক্রিয়া থাকে সেটিও আমাদেরকে আপনি জানাতে পারেন। যাচ্ছি মূল আলোচনায়। অধ্যাপক ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নিল, আসতে চাই যেহেতু আমাদের শিরোনামের জায়গাটি নিয়ে আমরা আলোচনা আসছে, যে পণ্য বর্জনের ক্ষেত্রে একটি রাজনৈতিক দল, বা স্পষ্ট করে যদি বলি নির্বাচন বর্জনকারী দল কিংবা বিরোধিতাকারী দল বিএনপির যে এই যে ঘোষণা, এটি ভারতের বিরুদ্ধে চ্যালেঞ্জ কিনা, নাকি আসলে পণ্যের মধ্যে দিয়ে পণ্য বর্জন করে তারা রাজনৈতিকভাবে কোনো কিছু অর্জন করতে চায় কিনা, নাকি তারা একটা অবাস্তব একটা পথে হাঁটছে? ধন্যবাদ। আমার কাছে মনে হয় বিএনপি তার রাজনীতিটাই করছে। আমরা যদি বিএনপি সৃষ্টিটা দেখি, বিএনপির যে প্রেক্ষাপটে সৃষ্টিটা হয়েছিল সেটা ছিল এমন একটা সময় যখন 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, দেশে গণতন্ত্র ক্যান্টনমেন্টে নির্বাসিত হয়েছে এবং সামরিক শাসন চলছে। তো সেই প্রেক্ষাপটে যে দলটির জন্ম, তাদের মূল এজেন্ডাই আমার কাছে যেটা সবসময় মনে হয়েছে যে ছিল, আবার যদি বাংলাদেশটাকে পাকিস্তান তো বানানো যাবে না, পাকিস্তান আদরের একটি রাষ্ট্র কাঠামোতে পরিণত ভাবধারায় নেওয়া যায়, এবং সেই কাজটি তারা করেছে। আপনি যদি বলেন, এটা আমরা সবাই জানি, সে সময় জয় বাংলা, যেটা আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান, আওয়ামী লীগের কোনো স্লোগান ছিল না, সেটি বাংলাদেশ জিন্দাবাদ হয়ে গিয়েছিল। বাংলাদেশ বেতারকাম রেডিও বাংলাদেশ হতে দেখেছি আমাদের। সুতরাং আবার তোরা মানুষ আবে হায়াত হয়ে গেছে। আমরা দেখেছি যে আমাদের যাত্রায় বিবেকের জায়গায় এসছে প্রিন্সেস মালা খানরা, এবং তারপরে যাত্রাই হারিয়ে গেল, সেই জায়গায় এখন ধর্মীয় সমাবেশগুলো চলে আসলো। ফলে আমাদের সংস্কৃতি, আমাদের দেশটাকে নানাভাবে ধ্বংস করা হয়েছে। আর রাজনীতির কথা যদি বলেন, শাহ আজিজুর রহমান, মওলানা মান্নান বলে শেষ করা যাবে না, কত চিহ্নিত দণ্ডিত রাজাকার সে সময় জাতির পতাকা নিয়ে গাড়ি তৈরি জাতিকে অপমানিত করেছে। তো ফলে সেটাই ছিল বিএনপির রাজনীতি। এবং বিএনপির রাজনীতি, বা আমি বিএনপি বলবো না, আমি বলবো যে পাকিস্তানি ভাবধারার যে রাজনীতি, আজকে হয়তো সেটি বিএনপি নামে আছে, কালকে হয়তো আরেকটি নামে থাকবে। কিন্তু বিএনপি এই জায়গাটাতে হয়তো তারা সরাসরি স্বীকার করছে না, কিন্তু তাদের বক্তব্যগুলো, নেতাকর্মীদের বক্তব্যগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় যে আসলে তারা রাজনৈতিকভাবে নিজেদের অবস্থান পুনরুদ্ধার করার জন্য কোনো না কোনোভাবে ভারতের সাথে একটা সম্পর্ক তৈরি করতে চায়। সেটি তো আমরা তো দেখেছি যে বিএনপির নেতৃবৃন্দ ভারতের কাছে ধর্ণা দিয়েছেন, যেমন তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ধর্ণা দিয়েছেন, বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়েছেন। এখন আমরা গতকালকে দেখলাম যে মার্কিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডোনাল্ড বাংলাদেশ সফর করলেন এবং একটি নতুন কথা শুনিয়ে গেলেন। এখন তো আমরা বিএনপিকে মার্কিন যুক্তরাষ্ট্রকে বর্জন করতে বলতে শুনছি না, তাহলে কেন ভারত বর্জন? কিংবা আমরা তো দেখেছি যে চীন এখন আমাদের সাথে খুব ভালো সম্পর্ক রাখতে যাচ্ছে, সম্পর্কটা একটা উন্নত পর্যায়ে আছে। আমরা তো বিএনপিকে চীন বর্জন, মধ্যপ্রাচ্য বর্জন করতে বলতে শুনছি না। অর্থাৎ যদি কোনো রাষ্ট্রই সরকারকে স্বীকৃতি দেয়, তাকে যদি বর্জন করতে হয়, তাহলে বিএনপি তো পুরো পৃথিবী বর্জন করতে হবে, কেন বিশেষ করে ভারত? জি,
অসংখ্য ধন্যবাদ। আরও আলোচনা শুনবো অধ্যাপক ডাক্তার মামুনুল মাহতাব স্বপ্নিল, আরও আলোচনা শুনবো অধ্যাপক ফজলুল আলম রানা। আসতে চাই যে বর্জন করার মধ্যে দিয়ে দীর্ঘদিনের যে সম্পর্ক ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক, সেই জায়গায় কি কোনো টানাপোড়েন সৃষ্টি হতে পারে? সেটা কি বাংলাদেশের সাথে নাকি বিএনপির সাথে? বিএনপি বা দেশের সাথে, দেশের সাথে হবার মানে মোটেই সম্ভাবনা নেই। কারণ হচ্ছে গিয়ে আপনার বিএনপি নিজেও কিন্তু অ্যাকনলেজ করছে না যে এটা বিএনপির কোনো আন্দোলন। বিএনপি কিন্তু অফিসিয়ালি সেটা মানে ইগনোর করছে এবং তারা বলছে যে এটি একটি সামাজিক আন্দোলন, সেই আন্দোলনে তাদের সমর্থন রয়েছে। এটা তো মুখে বলছে, কিন্তু আসলে কি সামাজিক আন্দোলন? আপনি যেটা বলছিলেন প্রেক্ষাপট তো তারাই, বরং আপনি যেটা বলছিলেন যে আসলে এই বয়কট, ইন্ডিয়া বয়কট, এই আন্দোলনের পিছনে সমর্থন দেওয়ার পিছনে তাদের অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, তারা কি বা অর্জন করতে পারবে, কি বা অর্জন করতে পারে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় আপনি যেমনটা শুরুতে বলছেন, আমি আপনার সাথে একমত। সেটা হচ্ছে গিয়ে আপনার ফার্সি কবি জালালউদ্দিন রুমি, তার একটি বিখ্যাত উদ্ধৃতি আছে যে কেউ যখন কম্বলকে পেটাতে থাকে তখন সেটা আসলে কম্বলের বিরুদ্ধে নয়, ধুলোর বিরুদ্ধে। তো বিএনপি এখন যে ক্রমাগত আপনার ইন্ডিয়াকে কিন্তু তারা বিভিন্ন সময়, অর্থাৎ আমরা যদি দেখি যে 2012 সালে সর্বশেষ আমাদের মনে থাকার কথা সবারই, যখন খালেদা জিয়া আপনার বিএনপির চেয়ারপারসন, অপোজিশনের চেয়ার ছিলেন, তখন নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার হওয়ার পরে ভারতের নিমন্ত্রণে কিন্তু তিনি ভারত গিয়েছিলেন এবং আসার পরেও আমরা দেখলাম যে যখন বাংলাদেশে প্রণব মুখার্জি সফর করেছিলেন ভারতের রাষ্ট্রপতি, তখন কিন্তু তিনি চেষ্টা করেছিলেন তার সাথে দেখা করার, এবং আনফর্চুনেটলি হোক বা ফর্চুনেটলি হোক সেই শিডিউলটা কিন্তু ক্যান্সেল করা হয়েছিল, অর্থাৎ প্রণব মুখার্জির। এবং এরপরে যখন নরেন্দ্র মোদী যখন আবার হচ্ছে বাংলাদেশে আসলেন, অর্থাৎ আমরা যখন যেটাকে বলতে পারি যে বঙ্গবন্ধুর শতবর্ষ যে পূর্তি পালন, সেই অনুষ্ঠানে তখন আমরা লক্ষ্য করলাম যে তিনি আবার চেষ্টা করলেন, কিন্তু তখন নরেন্দ্র মোদীও আর সায় দিলেন না। এবং এরপর থেকেই কিন্তু আমরা দেখলাম যে বিএনপি আসলে তার যে রাজনৈতিক যে মূল যে চরিত্র, যেটা স্বপ্নিল ভাই বলতেছিলেন, যে সে কিন্তু তার ওই মূল ধারাটাই আবার ফিরে গেল এবং সে এখন নানা অজুহাতে সে মুখে সে এই কথা বলছে যে ইন্ডিয়াকে বয়কট করা বা ইন্ডিয়ার প্রোডাক্ট বয়কট করা, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে সে কাকে কাকে বয়কট করবে এবং এই বয়কটের ঘোষণা করে কি বিএনপি ইন্ডিয়ার মানে মনোযোগ আকৃষ্ট করতে চাচ্ছে কিনা? আমার কাছে সেরকমটাই মনে হয়, কারণ রাজনীতিতে এখন আর তো তার আসলে কোনো যেটাকে আমরা বলি ক্যাশ করার মতো তো কিছু নেই। এখন সে যেটা চাচ্ছে যে এক ধরনের কনসেন্ট্রেশন গ্রো করতে, এবং যার ফলে, কারণ দেখুন যারা এই কথা বলছে, সেই রুহুল কবির রিজভী বলুন, মির্জা ফখরুল সাহেব বলুন, কিংবা এই পার্টির প্রধান বলুন, তারা কোনো না কোনোভাবে প্রত্যেকেই তো ভারতের সাথে সম্পৃক্ত। কারো নিজের বাড়ি, কারো নানার বাড়ি, কারো স্ত্রীর বাড়ি, এবং তারা নিজেরাও সবসময় আমরা দেখি যে ভারতমুখী তাদের একটা দৌড়ঝাঁপ রয়েছে। তাদের একজন নেতা এখন ভারতে অবস্থান করছেন, ভারতের মাটিতে বসেই তারা ভারতের বিরোধিতা করছেন। তাহলে এর সাথে তো এক ধরনের কনস্পিরেসি থাকতেই পারে, এবং তারা হয়তো এখন ওই কনসেন্ট্রেশনটাই চাচ্ছেন, যাতে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা যেটা দেখলাম নির্বাচন, অর্থাৎ প্রি ইলেকশন এক্সারসাইজ যেটা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের, সেই জায়গায় কিন্তু আমরা দেখেছি যে তৎকালীন সময়ে তারা মার্কিন রাষ্ট্রদূতকে কখনো বাসায় ডেকেছেন, কখনো অফিসে ডেকেছেন, এবং তারা নিজেরাও গিয়েছেন বিভিন্ন সময়। এই টানাপোড়ানের মধ্যে নির্বাচন আসলে বাংলাদেশে যেভাবে হবার কথা ছিল, অর্থাৎ সরকারি দল যেভাবে চেয়েছিলেন তারা কিন্তু সেভাবেই করেছেন, অর্থাৎ সেই মার্কিন মুলুকের কথা সরকারি দল শোনেননি এবং নির্বাচন অনুষ্ঠিত করলেন, সরকার গঠন করলেন। এবং তার থেকেও বড় ব্যাপার হচ্ছে যে সরকার গঠনের পরে প্রথম যে আমরা বলতে পারি যে অফিসিয়ালি আমরা যে ডকুমেন্টেড যে জিনিসগুলো দেখতে পাই, তার মধ্যে প্রথম ছিল হচ্ছে গিয়ে মিস্টার বাইডেনের বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লেখা চিঠি, অর্থাৎ এই সরকারের সাথে, নতুন সরকারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র যে কাজ করতে চায় সেসব বিষয়ে। এবং সর্বশেষ যেটা ডোনাল্ড লু মানে গত সপ্তাহে সফর করে যেটা করে গেলেন, সেটা তো একদমই আপনি আর বলার অপেক্ষা রাখে না যে মার্কিন মুলুকের মেসেজ আসলে বাংলাদেশকে নিয়ে কি। তাহলে এই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রসঙ্গটা আমি এজন্য টানলাম যে তাহলে এখন বিএনপি যাবে কোথায়? অর্থাৎ আপনি যদি যে নির্ভরতার উপর ভিত্তি করে তারা রাজনীতি করতে চায়, অর্থাৎ ধরুন কোনো বহিঃশক্তি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কিংবা বাংলাদেশের মতো যে রাষ্ট্রগুলো রয়েছে তাদেরকে ক্ষমতায় আনার ক্ষেত্রে এক ধরনের প্রভাবক হিসেবে কাজ করে, এখন বিদেশি শক্তির বিকল্প বাজার খুঁজবে। এখন তো মির্জা ফখরুল সাহেবের কথাই তো তাই মনে হয়। উনি তো স্পষ্ট করেই বললেন যে ডোনাল্ড লুর সফর টফর নিয়ে ওনাদের কোনো আগ্রহ নাই। আমার কাছে মনে হয়েছে ওনাদের মোহভঙ্গ হয়েছে, কিংবা যে ইলিউশনটা ছিল সেটা কেটে গিয়েছে। এখন
সেই মোহভঙ্গ মার্কিন কেউ কথা যুক্তরাষ্ট্রে নাই, রাখে না, কথা দিয়ে কথা রাখে না। মার্কিন যুক্তরাষ্ট্রে নাই, যদি ইন্ডিয়াতে না থাকে তাহলে সোভিয়েত ইউনিয়নের সাথে তাদের ঐতিহাসিকভাবে নাই। আর চীনের ব্যাপারটা পুরোটাই আমরা বলতে পারি বৈশ্বিক কিংবা একটা কর্পোরেট। তাহলে বিএনপি আসলে যাবে কোথায়? বিএনপি কোথায় যাবে? অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ফজলুল হালিম রানা। আর আলোচনা শুনবো গৌতম লাহিড়ী, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাদের দুজন সম্মানিত আলোচক বললেন। আপনার কাছে এই পর্যায়ে প্রশ্নটি হলো যে বিএনপি থেকে যে ভারতীয় পণ্য বর্জনের যে ঘোষণাটি দেওয়া হলো, নিশ্চয়ই সেটি এপার বাংলাদেশে রাজনৈতিকভাবে জনগণের মধ্যে তো নানাভাবে সেটি আলোচনা হয়েছে, সেই বাস্তবতা কিংবা এই ঘোষণাটি রাজনৈতিক দল, অতীতে ক্ষমতায় থাকা দল দিতে পারে কিনা। আবার ওপার বাংলায় অর্থাৎ ভারতীয় জনগণের মধ্যে, নাগরিক সমাজের মধ্যে এটি নিয়ে আলোচনা হয়েছে যতটুকু আমরা জানি। সেই আলোচনাগুলোর মূল বিষয়বস্তু কি ছিল বা কি থাকে সেটি একটু শুনতে চাই। ধন্যবাদ, নমস্কার। প্রথমেই আমি যেটা বলবো যে এটাকে একজন ভারতীয় নাগরিক হিসেবে কিন্তু আমি বিষয়টাকে খুব একটা উপেক্ষা করছি। আহ এটার মধ্যে ভারতীয় পণ্য বর্জনের মধ্যে দিয়ে যে আদর্শ বা যে রাজনৈতিক উদ্দেশ্যের কথা বলা হচ্ছে, সেটা নিঃসন্দেহে আপনি যেটা বললেন যে সেটা ভারতীয় গণমাধ্যমে আলোচিত হয়েছে এবং ভারতীয় গণমাধ্যমের মধ্যে এই প্রশ্নগুলি আছে, নেই যে তা না। কিন্তু এটা ঘটনা যে বাংলাদেশের ইতিহাস যদি আমরা ধারাবাহিকভাবে দেখি, সেখানে কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধী একটা শক্তি, তাদের কিন্তু একটা অস্তিত্ব বরাবরই রয়ে গিয়েছে এবং আছে, আজও আছে। আর তারাই সম্ভবত, যেহেতু সাম্প্রতিক নির্বাচনের সময় তাদের ধারণা হয়েছে যে ভারত হয়তো যে ভূমিকা পালন করা উচিত ছিল, তাদের কাছে মনে হয়েছে সেই ভূমিকা পালন করেনি। কিন্তু ভারত সরাসরি কোনো হস্তক্ষেপ করেনি নির্বাচনে, সেটা তারা বিশ্বাসও করতে চাইছেন না। কিন্তু এই যে ভারত বিরোধী যে মনোভাবটা, এই মনোভাবটা নিঃসন্দেহে বাংলাদেশের মধ্যে একটা অংশ, যে মুক্তিযুদ্ধ বিরোধী যে অংশ, তাদের মধ্যে কিন্তু একটা ভাবাবেগ তৈরি করে। এটা করে না যে তা নয়। ফলে এটা নিঃসন্দেহে ভারতবাসী হিসেবে আমি বলবো, আমরা কিন্তু খুব একটা যে এটাকে উপেক্ষা করছি তা না। বাস্তবিক অর্থ যাই থাকুক, ধরুন ভারত থেকে যদি কটন না যায়, তাহলে বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রি কি হবে? ভারত থেকে যদি বিদ্যুৎ না যায়, আজকে যে বিদ্যুতের সুবিধা পাচ্ছেন সেটা কি হবে? কানেক্টিভিটির কারণে যে ধরনের সুবিধা পাচ্ছেন, যে কোভিডের সময় যে ধরনের আপনারা ভ্যাকসিন পেয়েছেন, সেইগুলো কি পণ্য বয়কট করার মধ্যে আসছে? আসছে না। এটা আসলে একটা ভাবাবেগ তৈরি করা, যে ভাবাবেগটা হচ্ছে ভারত বিরোধী মনোভাবের একটা কিন্তু ভিত্তি আছে। কারণ যে দেশ অন্য একটি দেশের, প্রতিবেশী রাষ্ট্রের মুক্তিযুদ্ধের জন্য তাদের 18,000 সৈন্য রক্ত জড়িয়েছেন, মানে তাদের সম্পর্কে এই মনোভাবটা নিঃসন্দেহে ভারতবাসী হিসেবে আমি মনে করি যে এটা আমাদেরকে আহত করে। আহত করে। এবং আহত গৌতম লাহিড়ী, আপনি বলছিলেন সেটাকে অনেকাংশে আপনারা উপেক্ষাও করছেন না। তার মানে এই পর্যায়ে যেহেতু উপেক্ষা করছেন না বা কোনো না কোনোভাবে বিষয়টিকে যেহেতু আলোচনার মধ্যে আছে, তার মানে রাষ্ট্রীয়ভাবে এই আলোচনার কারণ খোঁজা এবং সেই জায়গাতে অনেকটা সমাধান বলুন অথবা সহনশীল করার যে মতো অবস্থা, সেই জায়গা কি রাষ্ট্রীয় পর্যায়ে কোনো সিদ্ধান্ত অথবা ভাবনাগুলো কেমন? না, সেটা এই মুহূর্তে ভাবনা কেমন, আমি ভারতের পক্ষ থেকে যেটা বলতে পারি, ভারতের সবসময় একটা উদ্বেগ আছে যে বাংলাদেশে যে এক ধরনের যেটাকে বলা হয় চরমপন্থা, তার একটা ভিত্তি আছে এবং সেই ভিত্তিটাকেই ব্যবহার করতে চাইছেন আওয়ামী লীগ বিরোধী শক্তি, যাদেরকে সামগ্রিকভাবে ভারতবাসীরা মনে করেন মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। ফলে তারা স্বাভাবিকভাবে চাইবেন যে যতটা সম্ভব বাংলাদেশের জনগণকে ভারত বিরোধী করে তোলা যায়। তো সেক্ষেত্রে নিশ্চয়ই বাংলাদেশের সরকার এবং ভারত সরকার উভয়ই অবহিত আছেন এই বিষয়টাতে। আমার কাছে মনে হয়েছে কোনো পণ্য বয়কট করাটা এটা একটা অজুহাত মাত্র। আসলে এটা ভারত বিরোধী মনোভাবকে আরো উগ্র করে তোলার একটা রাজনৈতিক প্রক্রিয়া। ফলে এই রাজনৈতিক প্রক্রিয়াটা, যে কারণে আমি বলছি যে আমরা কিন্তু উপেক্ষা করছি না, যে এটাতে কোনো পণ্য বয়কট কিছুই হয়তো হবে না, পণ্য বয়কটের হওয়ার সম্ভাবনা। সামান্য কিছু হয়তো কোনো কসমেটিক্স, আজকে অনেকেই এখানে উপস্থিত আছেন তারা জানেন যে তারা ভারতবর্ষের কসমেটিক্স ছাড়া তাদের বাড়ির স্ত্রী বা মেয়ে, তারা কারোই অন্য কোনো বাংলাদেশের কসমেটিক্স পছন্দ করে না। যদিও সৌভাগ্যজনক ভাবে আমি কিন্তু বাংলাদেশের কিছু কসমেটিক্স পছন্দ করি। আহ কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, সোজা কথা, আজকে হচ্ছে প্রতিযোগিতার যুগ। প্রতিযোগিতার যুগে আপনার পণ্যের যদি কোনো যোগ্যতা থেকে থাকে, সেটা আপনা হতেই কিন্তু ভারতেও জনপ্রিয় হতে পারে, বাংলাদেশেও জনপ্রিয় হতে পারে। ফলে এই
যে আন্দোলনটা, এই আন্দোলনটা এখনো পর্যন্ত কোনো, কিন্তু আমি বলবো যে ভীষণ একটা শিকড় গেড়ে গিয়েছে এরকম নয়, কিন্তু ভারত বিরোধী মনোভাবটাকে ব্যবহার করার জন্য এটা একটা, আমি বলবো উৎকৃষ্ট, আমি সম্মান দিয়েই বলছি, উৎকৃষ্ট রাজনৈতিক কৌশল। না, এই সেই রাজনৈতিক কৌশলে কৌশলে যে এটা গৌতম কিন্তু লাহিড়ী এখানে বাংলাদেশের এখানে মানুষকে, যে গৌতম লাহিড়ী এখানে একটি জানতে চাই, সেটা হচ্ছে যা আমাদের সর্বশেষ জাতীয় নির্বাচনের আগে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভারতের পক্ষ থেকে যে বক্তব্য ছিল যে এই অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে বজায় থাকুক, সেটি ভারতের প্রত্যাশা, জনগণ যাকে রায় দিবে তারাই সরকার গঠন করবে, এটি ছিল ভারতের বক্তব্য। কিন্তু আবার প্রশ্নটি হলো যে এই বক্তব্যের সাথে বিএনপি কিভাবে একটা মিল রেখে ভারত বিরোধী সেই অভিযানে নামলো যে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য ভারত কাজ করেছে পেছনে, এই ধারণা আসলো কিভাবে? দেখুন, মুক্তিযুদ্ধের সময় থেকেই আপনারা তো ভালো করে জানেন, এখানে অনেক আমার থেকেও অনেক অভিজ্ঞ লোকেরা আছেন, তারাও জানেন যে মুক্তিযুদ্ধের সময় এই প্রশ্নটাই হয়েছিল ভারত এবং রাশিয়া, এই দুজনের সম্পর্কেই একটা আহ বক্তব্য ছিল যারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। ফলে এটার ধারাবাহিকতা বাংলাদেশে আছে, ফলে বাংলাদেশের মানুষকেই কিন্তু আমার মনে হয় সিদ্ধান্ত নিতে হবে যে তারা বাংলাদেশ মুক্তিযুদ্ধের পরে যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছিলেন, মাঝখানে কিছুটা সময় আমি বাদই দিলাম, এত দীর্ঘ সময় ধরে সামরিক শাসন ইত্যাদি, বঙ্গবন্ধুর হত্যা, তারপরে 96, আমি অবশ্য মনে করি যে 91 থেকে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা শুরু, যখন খালেদা জিয়াও নির্বাচিত হয়েছিল। একটা সময় তো 111-এ খালেদা জিয়া হাসিনা দুজনকে বাদ দিয়ে একটা রাজনীতির কথা ভাবা হচ্ছিল, কিন্তু খালেদা জিয়ার পরবর্তীকালে যে সময় তার সরকারে থাকাকালীন যে ভারতের যে নিরাপত্তার প্রশ্নটা, যেটা বাংলাদেশের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে বাংলাদেশের জমি ভারত বিরোধী কোনো কাজে ব্যবহার করতে দেওয়া হবে না, এক, শুধু তাই নয়, ভারত বিরোধী যে শক্তি তাদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিয়েছেন তার জীবনের ঝুঁকি নিয়ে। ফলে এই ক্ষেত্রে যে নিঃসন্দেহে ভারত মনে করে তুল্যমূল্য বিচার করে যে কারা, কোন শক্তিটা ভারতের পক্ষে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। এবং বাংলাদেশের অবস্থানটা, ভৌগোলিক অবস্থানটা এমন, এই বাংলাদেশ যদি কোনো কারণে অস্থির হয়, সেটা বাংলাদেশে কি হবে সেটা পরবর্তী বিষয়, সব থেকে বড় অস্থির হবে ভারতবর্ষ। ফলে ভারত কোনো কারণেই চায় না যে বাংলাদেশ কোনো কারণে একটি প্রগতিশীল শক্তি তার থেকে পিছিয়ে, একটা প্রতিক্রিয়ার শক্তি যদি সামগ্রিকভাবে যেটা বলে হয়ে থাকে, যেটা ভারতের কাছে মনে হয় প্রতিক্রিয়ার শক্তি, কিন্তু সেটা বাংলাদেশের মানুষই সিদ্ধান্ত নেবেন। তারা মুক্তিযুদ্ধ কামী মানুষের সেই জি, আদর্শ, তার পক্ষে বাংলাদেশকে তৈরি করবেন নাকি তার বিরুদ্ধে কোথাও যাবেন, সেটা ব্যাপারে ভারতের কোনো ভূমিকা নেই। এই বিষয়ে কিন্তু এরকম নয় যে অনেকের ধারণা আছে, আমি জানি পারসেপশন আছে যে অ্যাজ ইফ যে কোনো কারণে ভারত যেন আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দিয়েছে। বিএনপির একটা অসন্তুষ্ট হওয়ার কারণ আছে, তারা মনে করেছিল কেয়ারটেকার সরকার বিষয়ে ভারত সরকার তাদের পক্ষে থাকবে, কেয়ারটেকার সরকার না হওয়ার কারণে তারা ক্ষুব্ধ হয়েছেন। সব ঠিক কথাই, কিন্তু কেয়ারটেকার সরকার 2009 নির্বাচনে তো কেয়ারটেকার সরকার থাকাকালীন বিএনপি পরাস্ত হয়েছিল, মাত্র 33টা আসন পেয়েছিল। এবং আমি সেই সময় বাংলাদেশের নির্বাচনের সময় ছিলাম উপস্থিত, শেখ হাসিনা একটা মন্তব্য করেছিলেন, ওই সময় থেকেই বিএনপি সিদ্ধান্ত নিয়েছিল যে স্বাভাবিক নির্বাচন প্রক্রিয়ায় তারা জয়ী হতে পারবেন না, এবং যেটা পশ্চিমা যে সংবাদ মাধ্যম যারা অনেক ক্ষেত্রে ক্রিটিক্যাল বাংলাদেশের ব্যাপারে, ইকোনমিস্ট বলেছিলেন যে সঠিক যদি ভোট হয় তাহলে শেখ হাসিনাকে হারানো যাবে না। জি, এখন এইটা বিএনপিকে হয়তো হতাশগ্রস্ত কোনোভাবে, সব থেকে সহজতম যেটা উপায়, কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে এমন কিছু বিষয় আছে যেগুলো সমাধান হয়নি। ফলে সেই কারণে যে ভারত অনেক কিছু সমস্যা আছে, যেমন তিস্তা চুক্তি হয়নি, ভিসা নিয়ে সমস্যা আছে, সীমান্ত হত্যার এগুলো বিষয় রয়েছে। সমাধান হওয়া উচিত বলে আমি এই বিষয় ব্যক্তিগতভাবে এই বিষয়গুলো নিয়ে গৌতম লাহিড়ী আরো পরবর্তীতে আপনারা আলোচনা শুনবে। এই পর্যায়ে অধ্যাপক ডাক্তার মামুনুল মাহতাব স্বপ্নিল, আপনার কাছে আসতে চাই যে পণ্য বর্জন নিয়ে আরো একটু আলোচনা করতে চাই, যে পণ্য বর্জনের পিছনের পটভূমি যেটি আমাদের দেশে গণমাধ্যমে অথবা বিএনপির বক্তব্য যে নির্বাচন এবং ক্ষমতায় আসা, এবং এই যে একটা যেটি গৌতম লাহিড়ীর কাছে প্রশ্ন ছিল তিনি বিশ্লেষণ করলেন, এই দেশের একজন সচেতন নাগরিক ব্যক্তি, সমাজের অংশ হিসেবে আপনি কিভাবে দেখেন এটি আসলে বাংলাদেশের যে নির্বাচন রাজনীতি এবং আমাদের যে পদ্ধতি সেটিকে প্রশ্নবিদ্ধ কতটা করে? দেখুন, আমার মনে হয় এখানে মোটা দাগে তিনটি উদ্দেশ্য আছে। একটা হচ্ছে যে পণ্য বর্জনের ডাক দিয়ে এটা ফ্যান্সি আন্দোলন, এরকম আন্দোলন কিন্তু এই উপমহাদেশের স্বাধীনতার সময় হয়েছে, দৃষ্টি আকর্ষণ করে পণ্য বর্জন, অসহযোগ, এ ধরনের আন্দোলনগুলো আমরা আমাদের ইতিহাসে দেখে এসেছি, এটা খুব দ্রুত মানুষের কাছে পৌঁছানো যায়।
হরতালটা একটা খুব আবেদনের জায়গা ছিল, সেটি কিন্তু একদম আগুন সন্ত্রাসী ট্রেনে পচে গেলে শেষ হয়ে গেছে। তো ফলে এটা মানুষকে রিচ করা যায়, মানুষ একটা আকৃষ্ট হয় কী পণ্য বর্জন করছে, কী করছে, এবং পণ্য বর্জন তো কোনো কোনো ক্ষেত্রে সফল হয়। আমরা দেখেছি যে কিছু কিছু ইহুদি মালিকানাধীন কোম্পানি পণ্য বর্জন কিন্তু সফল হয়েছে, মানুষের স্বাচ্ছন্দ্যে মানে সাবলীলভাবে গ্রহণ করেছে, কোনো রাজনৈতিক দলকে ডাক দিতে হয়নি। আমাদের দেশের কোমল পানীয়ের চাহিদা বেড়ে গেছে, বিদেশি ব্র্যান্ডের চাহিদা কমে গেছে, আমরা দেখেছি। এটি একটি যে মানুষের কাছে পৌঁছানো। দ্বিতীয় হচ্ছে যে ব্যবসায়ীদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করে, যারা আমদানি করছেন এদেশে, যারা দেশে রপ্তানি করছেন, যে কী যেন হচ্ছে। এবং যে জায়গাটায় এই ঘরানার লোকজন সবচেয়ে সক্রিয়, সোশ্যাল মিডিয়া, সেই সোশ্যাল মিডিয়ায় তাদের যে পণ্য বর্জনের হুঙ্কার, রাজপথে কিন্তু তা ছিল না, মানুষের কাছে ছিল না। কিন্তু জায়গা মতো কিন্তু কাজ হয়েছে কিছুটা, যেটা গৌতম লাহিড়ীর আলোচনা শুনছিলাম, যে ভারতীয়রা এটা ঠিক উপেক্ষা করতে পারছে না। বাংলাদেশে কিন্তু মানুষ এটা নিয়ে আদৌ বিবেচিত বলে মনে হয়। কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সেটি কিন্তু একটা প্রতিভাত হয়েছে, যে সোশ্যাল মিডিয়া এমনভাবে এসছে যে মনে হয় একেবারে কি যেন একটা হয়ে গেল, এটা একটা। আর তৃতীয় বিষয় যেটা হচ্ছে, সেটাকে আমার কাছে মনে হচ্ছে যে অর্থনীতিকে বিনষ্ট করার একটা প্রয়াস। ভারতের সাথে যে আমাদের বাণিজ্য একটা ব্যাপক বহুমাত্রিক হবে, সে তো অত্যন্ত প্রত্যাশিত। যাদের সাথে আমাদের স্থলে, জলে, অন্তরিক্ষে এত যোগাযোগ, তিন পাশে ভারত, এক পাশে বঙ্গোপসাগর। তো ভারতের উৎপাদিত পেঁয়াজকে আমার জন্য সস্তা হবে না মেক্সিকোর পেঁয়াজ আমার জন্য সস্তা হবে। তো ফলে যদি আমি ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়ে বাই চান্স সফল হয়ে যাই, সেক্ষেত্রে আমার দেশের অর্থনীতিকে গুড়িয়ে দিয়ে আরেকটু সোজা হবে। এমনি ইউক্রেনের যুদ্ধ, তারপরে গাজার যুদ্ধ, টালমাটাল পৃথিবী, সেখানে যদি আমরা আরও উচ্চ মূল্যে মানুষকে পণ্য সংগ্রহে বাধ্য করতে পারি, মানুষ যদি বর্জন করে, সেটি আমার কাছে মনে হচ্ছে এখানে যেহেতু এই বিষয়টা আপনি বললেন, এখানে বিএনপির পক্ষ থেকে অথবা যারা বিরোধী মহল, বর্তমান সরকারের বিরোধী মহল বা শক্তি হিসেবে যারা পরিচিত, তাদের বক্তব্য হলো যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ সবসময় একটা নতজানু নীতি অবলম্বন করছে, কোড আন কোড, তাদের বক্তব্য। সেটিকে আপনি কি মনে করেন? আমার তো তা একদমই মনে হয় না। আমি নিজে আপনাকে একটু অভিজ্ঞতার কথা বলি। গতবার যখন G20 সম্মেলনটি ভারতে হলো, তখন সায়েন্স 20 একটি মিটিংয়ে বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সেসের মনোনয়নে আমি লাক্ষাদ্বীপে একটি সম্মেলনে গিয়েছিলাম। সেখানে আমি দেখেছি যে G20-র একদম সভ্য দেশগুলোর সারিতে আমার মতো একজন বিজ্ঞানীকে বসানো হচ্ছে, কারণ আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি। এবং যেখানে অবজারভার দেশগুলো কাউকে বক্তব্য রাখতে দেওয়া হয়নি, সেখানে আমাকে বক্তব্য রাখতে দেওয়া হয়েছে। আমি তো এমন কোনো কেউ না। তাতে আমার কাছে এটা মনে হয়েছে যে এটি একদম ভ্রান্ত ধারণা, মিথ্যা কথা প্রচার করা হয়। আমাদের নতজানুর ভাবটা আমরা কোথায় দেখছি? আমি তো কোথাও দেখি না। এখন আমি যদি ভারতকে ল্যান্ড ট্রানজিট দিয়ে বেনিফিটেড হই, আমি যদি তার বদলে ভারত থেকে, ভারতের মাটি ব্যবহার করে নেপাল থেকে বিদ্যুৎ আনতে পারি, সেটাকে আমি নতজানু নীতি বলবো কিনা? আমার তো মনে হয় পাকিস্তান আমলে পাকিস্তানের চেয়ে অনেক বেশি নতজানু ছিল ভারতের কাছে, যখন 65 সাল পর্যন্ত অসংখ্য অজস্র রুট ওপেন ছিল। এখন যে রুটগুলো ওপেন হচ্ছে, বেসিক্যালি কিন্তু এই রুটগুলো 65 পাক ভারত যুদ্ধের পরে বন্ধ হয়েছে, তাতে বেশিরভাগই তো ওপেন ছিল। তাহলে কি পাকিস্তান ভারতের সাথে নতজানু একটি রাষ্ট্র ছিল? আমার কাছে মনে হয় যে শেখ হাসিনার সরকারের সবচেয়ে বড় কৃতিত্ব যে তিনি এমন একটি পররাষ্ট্রনীতি গ্রহণ করেছেন এবং যেভাবে চলছেন, যে সবাই এখন তাকে এন্ডোর্স করছে। এখন আমি গতকালকে দেখলাম আবুধাবি পোর্টের সাথে আমাদের বে টার্মিনাল চুক্তি, তারা কেন আবুধাবির কাছে নতজানু হয়ে গেলাম? কিংবা যখন সামনে আমাদের ঢাকা 3য় টার্মিনালের হ্যান্ডিং রাইটটা জাপানের কাছে বিক্রি হয়ে গেলাম। তাহলে আমার কাছে মনে হয় যে এগুলো হচ্ছে আমরা একদম উইন উইন সিচুয়েশনে খেলছি, যেখানে আমাদের যা দরকার আমরা তাই করছি। এবং এত মেধার পরিচয় দিয়ে এভাবে সাম্প্রতিক সময় কোনো বিষয় থেকে আমরা পরিচালিত দেশটাতে দেখিনি। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করি। দেখেন, পৃথিবীতে একদিনে 1 কোটি কোভিডের ভ্যাকসিন 3টি দেশ দিতে পেরেছে। পৃথিবীতে 90টি দেশের জনসংখ্যা হচ্ছে 1 কোটি। কোন 3টি দেশ? ভারত, চায়না এবং বাংলাদেশ। এর মধ্যে ভারত এবং চীনের প্রত্যেকের নিজস্ব 3 বা তার অধিক ভ্যাকসিন ছিল, বাংলাদেশে একটি ভ্যাকসিনও ছিল না। কিন্তু 90টি দেশের মধ্যে 3টি দেশ করেছে, বাংলাদেশ তার অন্যতম দেশ, ভ্যাকসিন দিয়ে রেখেছে। কোথেকে আসলো ভ্যাকসিন? সেই পরিস্থিতি আমরা অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, ভারত, চায়না, কে আমাদেরকে ভ্যাকসিন দেয়? অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নিল। আরও আলোচনা শুনবো, বিরতিতে যাব। তার আগে অধ্যাপক ফজলুল হালিম রানা প্রশ্নটি রেখে যায়, সীমান্ত হত্যার যে প্রসঙ্গ, সেক্ষেত্রে যারা এটি নিয়ে সরকারি পক্ষ থেকে সেটি জবাব দেওয়া, কেন এই হত্যা ঘটলো, এটি যাতে না হয়, সে আলোচনা পর্যালোচনা তো দুটি দেশের মধ্যে আছেই। কিন্তু এই প্রসঙ্গ যেটি বলা হচ্ছে, যে বিএনপির একেবারে স্পষ্ট অভিযোগ যে সীমান্ত হত্যার প্রসঙ্গ শূন্যের কোঠায় নামিয়ে আনার ক্ষেত্রে যেভাবে এই পরিস্থিতিকে ডিল করা দরকার, রাষ্ট্রীয় পর্যায় থেকে মোকাবেলা করা দরকার, সেটি কোনো এক অজানা কারণে হচ্ছে না। সেই অজানা কারণটি আপনার আলোচনার মধ্যে দিয়ে খোঁজার চেষ্টা করব। দর্শক, আপনারা দেখছেন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান। নিচ্ছে ছোট্ট বিরতি, ফিরছে একটু পরেই।
দর্শক বিরতির পর আবারও স্বাগত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। আজকে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা, ভারতীয় পণ্য বর্জনের রাজনীতি ও বাস্তবতা। অধ্যাপক ফজলুল হালিম রানা যে প্রশ্নটি রেখেছে, সীমান্ত হত্যার প্রসঙ্গে বিএনপির অভিযোগ আসলে জবাব খোঁজা রাষ্ট্রীয় পর্যায় থেকে দুই রাষ্ট্রের যে আলোচনা তার মধ্যে দিয়ে আসলে বন্ধ হচ্ছে না, এবং বিএনপির অভিযোগে একটা অজানা কারণ আছে, সেইটি কারণটা জানার চেষ্টা আপনার কাছ থেকে। অজানা কারণটা কি থাকতে পারে? বিএনপি যে শঙ্কা করছে কিংবা বিএনপি অজানা কারণের কথা যেটা বলছে সেটা হয়তো তাদের কাছে হিডেন সিক্রেট, আমি জানি না সে কারণ। তবে আমার কাছে যেটা মনে হয় বিএনপি এই কথাগুলো বলার যে কারণ সেটা আমি বলতে পারি। সেটা হচ্ছে এরকম যে ধরুন একটা রাজনৈতিক দল বা পলিটিক্যাল পার্টি, যেটাকে আমরা পলিটিক্যাল ইনস্টিটিউশন বলি, তো সেই পার্টি সংগঠিত হতে হলে তার কিছু প্রিয়াম্বেল কিংবা আমরা যেটাকে বলি কিছু ফিল্টার থাকতে হয়। অর্থাৎ একটা রাজনৈতিক দলের রাজনৈতিক কাঠামো থাকতে হয়, নেতৃত্ব থাকতে হয়, জনসমর্থন থাকতে হয়, একটা নির্দিষ্ট গোল থাকতে হয়। খেয়াল করে দেখবেন যে বিএনপির এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই যে বিএনপির জনসমর্থন রয়েছে নিশ্চয়ই, বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল। বাস্তবতা, এটি তো এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। রাইট, কিন্তু এর পরে যে কথাগুলো আমি বললাম যে পলিটিক্যাল ইনস্টিটিউশন হতে হলে যে তার যে একটা রাজনৈতিক কাঠামো থাকা লাগে কিংবা সাংগঠনিক যে কাঠামো থাকা লাগে, তার যে নেতৃত্ব থাকা লাগে, যেটাকে আমরা লিডারশিপ বলি, এসব তো বিএনপির নেই এখন। যেহেতু নেই, সে কারণে বিএনপির এই কথাগুলোর কোনো অ্যাপ্লিকেশন কিংবা ইম্প্যাক্ট আমার কাছে নেই, এবং এটাকে আমি এত গুরুত্ব দিয়ে দেখছিও না। কিন্তু বর্ডার কিলিং ইস্যুতে আপনি যদি প্রশ্ন করেন, সেটা হচ্ছে এরকম যে বর্ডারে প্রথম আমাদেরকে বুঝতে হবে যে কেন এই হত্যাকাণ্ডগুলো হয়। এই হত্যাকাণ্ডগুলো হওয়ার, এবং এটাও ঠিক যে পৃথিবীতে 5th লার্জেস্ট বর্ডার হচ্ছে বাংলাদেশ বিটুইন ইন্ডিয়ার যে বর্ডার, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। তার মানে হলো যে এখানে যে হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয় তাহলে এখানে কারা যায়, এটা কিন্তু একটা প্রশ্ন। আমরা সবসময় এই কথাটা বলি যে বর্ডারে হত্যাকাণ্ড হচ্ছে, কিন্তু কেন হচ্ছে কিংবা কারা যাচ্ছে ওখানে? বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে এই দুই রাষ্ট্রের মধ্যে নাগরিকদের মধ্যে, অর্থাৎ যারা সেই বর্ডার এলাকায় বসবাস করে, তাদের মধ্যে কিন্তু এক ধরনের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। অর্থাৎ এপাশে ওপাশে আপনার রেড ক্লিপ লাইন যখন হয়, অর্থাৎ দেশ ভাগ যখন হয়, তখন তো আপনি ভাগ করে দিয়েছেন ফিতা দিয়ে, কিন্তু আপনি তো আত্মীয়তাকে, আপনি তো সম্পর্ককে ভাগ করতে পারেননি। সেটা সম্ভব না। যার ফলে এই পাড়ার সাথে ওই পাড়ার কিংবা এই রাষ্ট্রের সাথে ওই রাষ্ট্রের মানুষের একটা যোগাযোগ রয়েছে, যে কারণে মানুষকে এপার থেকে ওপারে যেতে হয়। এখন ধরুন এই পিপলদেরকে যদি আপনি ইনোসেন্ট যারা, তাদেরকে যদি আপনি হত্যা করেন, সেটাকে আপনি বর্ডার কিলিং বলতে পারবেন, এবং সেটা আসলেই বর্ডার কিলিং, এবং সেই হত্যাকাণ্ড নিশ্চয়ই অনাকাঙ্ক্ষিত এবং পৃথিবীর কোনো মানুষ চাইবে না। যে সীমান্তে যে হত্যাগুলো হচ্ছে সেগুলোকে আপনি কিভাবে দেখছেন? এখন আমি এই উদাহরণের মধ্যে সেটি পড়ে কিনা? একটা বিরাট পোর্শন কিন্তু বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যেটা বললাম এরকম রয়েছে, আর এর বাইরে যেটা রয়েছে সেটা আমরা বলতে পারি যে এখানে একটা ট্রেড হয়। আমরা জানি যে ভারত থেকে বাংলাদেশে আমরা আমাদের ট্রেডের ধরুন 20% হচ্ছে ইন্ডিয়া থেকে আমরা ইম্পোর্ট করি। আমাদের খাদ্য বলেন বা অন্যান্য যে কোনো আপনার পোশাক বলেন কিংবা অন্য বস্ত্র, অনেক কিছুই আমাদেরকে আমদানি করতে হয়। তো তখন দেখা যায় যে এখানে স্মাগলিং কিংবা হচ্ছে গিয়ে কালোবাজারি যারা করেন, এটার সাথে কিন্তু দুই পক্ষ সম্পৃক্ত থাকেন। যখন এদের সাথে আমার কাছে যেটা মনে হয় যে মানে দর কষাকষি হয় কিংবা কোনোভাবে হচ্ছে গিয়ে কোনো পক্ষের সাথে কোনো পক্ষের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, তখন কিন্তু এই ঘটনাগুলো ঘটে। এবং যেখানে আমাদের দুটো দেশের মধ্যে এটা কিন্তু নেই, ধরুন লিগ্যাল কিংবা একটা ধরেন নর্মেটিভ একটা ফ্রেমওয়ার্ক তো থাকতে হবে, অর্থাৎ বেইজ অন এথিক্স। পৃথিবীর বহু দেশে কিন্তু এটা আছে যে একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের বর্ডারের যে থাকে, সেই বর্ডারের দুই রাষ্ট্রের জনগণের অবাধ যাতায়াত কিংবা যাতায়াতের নিয়ম কানুন কি হবে। সেক্ষেত্রে বাংলাদেশ আমরা কিন্তু বলছি যে নিয়ম আছে, কিন্তু সেই নিয়ম কিন্তু আমি যেটার কথা বলছি যে নর্মেটিভ কোনো ফ্রেমওয়ার্ক বাংলাদেশের নেই। এটা আমরা বলছি, আমাদের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে এখানে যেমন ধরুন আমরা বলছি যে অস্ত্রগুলো ব্যবহার করবে, অর্থাৎ বিজি ওদের যেটাকে বলে, অর্থাৎ ওদের বর্ডার গার্ড আমাদের বর্ডার গার্ড, তারা এমন অস্ত্র ব্যবহার করবে যে অস্ত্র ধরুন আপনি ট্রিগার করলেও হচ্ছে গিয়ে মানুষের জানমালের ক্ষতি হবে না, অর্থাৎ আপনি ভয় পাবেন কিন্তু আপনি মানুষ মারা যাবে না, কিন্তু সেটা কিন্তু কেউ এক্সিকিউট করছে না, অর্থাৎ ইন্ডিয়া বিশেষত কিন্তু সেটা করছে না। যার ফলে দেখা যায় যে এই হারটা কখনো আমরা দেখি, এবং খেয়াল করে দেখবেন আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার, ধরুন 2019 সালে আপনার পুরো বছর জুড়ে দেখা গেছে যে 18 জন মানুষকে বিনা বিচারে বা আমরা বলি যে বর্ডারে, গত 9 বছরে 249, আবার তার ঠিক পরের বছর দেখা গেছে সংখ্যাটা 38 হয়ে গেছে।
এখন তার মানে হচ্ছে যে ওই যে বললাম যে যখন তাদের মধ্যে এক ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং হয় তখন কিন্তু এই ঘটনাগুলো, অর্থাৎ এটা কিন্তু একটা ট্রেড, দেনা পাওনার। এখন এটাকে সমঝোতা করতে হলে, সমন্বয় করতে হলে বাংলাদেশের যে অ্যাপ্রোচটা রয়েছে, ইন্ডিয়াকে ওই একইভাবে রেসপন্স করতে হবে রেসপন্স করতে হবে এবং একটা ফ্রেমওয়ার্কের মধ্য দিয়ে যেতে হবে, এবং যে দুটি এখানে রাষ্ট্রকে এক জায়গায় একই সিদ্ধান্তে আসতে হবে এবং সিদ্ধান্তে সেটি আসতে অনুসরণ হবে। করতে হবে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ফজলুল হালিম রানা। আরো আলোচনা শুনবো। গৌতম লাহিড়ী দাদা, আসতে চাই দুটি প্রশ্ন আপনার কাছে। সীমান্ত হত্যার প্রসঙ্গ নিয়ে যেটি অধ্যাপক ফজলুল হালিম রানা বলছিলেন যে আসলে এটি দুই রাষ্ট্রেরই একই সিদ্ধান্তে আসা এবং সেটি বাস্তবায়ন করা। প্রশ্নটি হলো, যেখানে আইন লঙ্ঘন করলে সেটিতে ব্যবস্থা গ্রহণ হবে, কিন্তু ইলিগ্যাল ট্রেড কিংবা এই ইনোসেন্ট মোটিভ নিয়ে যারা মুভ করেন, সেটি তো বিকল্প কোনো ব্যবস্থার ক্ষেত্রে ভাবার যে জায়গাটি, সেটি ভারতের পক্ষ থেকে কতটা আছে যাতে সীমান্ত হত্যার মতো ঘটনাগুলো না ঘটে, এটি একটি প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, এটি দীর্ঘদিনের পুরনো প্রশ্ন, নানাভাবে আলোচনা হচ্ছে, সেটি হলো তিস্তা প্রসঙ্গ। এই দুটি নিয়ে শুনতে চাই। প্রথমত আমি বলবো যে সীমান্তে যে দেশেরই নাগরিক যদি মারা যান কোন নিরাপত্তা রক্ষীর হাতে, সেটা খুবই দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়। এটা হওয়া অনুচিত। দুদেশই বর্ডার গার্ড লেভেলে বা বিএসএফ এর সঙ্গে যে বৈঠক হয়, তাতে বারবার সিদ্ধান্ত হয়ে থাকে যে এই সীমান্তটাকে শূন্যে নামিয়ে আনা, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটা ঘটেনি, এটা সত্য কথা। কিন্তু যারা অভিযোগ করছেন আমাদের, তাদের কাছে প্রশ্ন যে বিএনপির সময় কত সীমান্ত হত্যা হতো আর বর্তমানে সীমান্ত হত্যার সংখ্যা কত। একজনের মৃত্যুও কিন্তু দুঃখজনক, আমি যদি একও হয় আমি সেটাও নিন্দনীয়। দ্বিতীয়ত আমি যেটা বলবো যে সেটা হচ্ছে, ধরুন ওই যে এটার সঙ্গে কিন্তু যুক্ত করা যেতে পারে আপনার ভারতীয় পণ্য বর্জন, যেটা বেআইনি ভাবে ভারত থেকে পাচার হয়ে থাকে, সেটা হচ্ছে গরু। এটা বাংলাদেশের একটা অন্যতম প্রধান খাদ্য। তো বিএনপি এটা প্রথম ঘোষণা করুক প্রকাশ্যে যে ভারতীয় গরুর মাংস আমরা খাবো না। আমার মনে হয় তাতে বহু মানুষের জীবন বেঁচে যেতে পারে। দ্বিতীয়ত, সীমান্তে কারা যান? সীমান্তে আপনি যাদের কথা বললেন যে হ্যাঁ এটা ঘটনা, যে এটা একটা কৃত্রিম ভাবে দেশ ভাগ হওয়ার কারণে এই ধরনের হয়েছে যে একে অপরের আত্মীয়তা, আহ, এক সীমান্তের এপার থেকে ওপারে তাদের পারস্পরিক যে আত্মীয়তা, তার একটা বিচ্ছেদ ঘটেছে একটা সীমান্তের বেড়া তৈরি হওয়ার ফলে। ফলে সে কারণে হয়তো সাধারণ নাগরিক অনেকেই তারা আত্মীয়তার কারণে হয়তো যেতে পারেন, বা কোনো অন্য কোনো পারিবারিক অনুষ্ঠানে, সেক্ষেত্রে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু সীমান্তে কিন্তু যে হত্যাগুলো যদি দেখেন, বেশিরভাগ হত্যা, যদি কেউ বলতে পারেন যে এটা আমি ভুল বলছি, তাহলে নিশ্চয়ই আমাকে শুধরে দেবেন। বেশিরভাগ হত্যাগুলো ঘটে গভীর রাতে। গভীর রাতে আমার মনে হয় না যে কোনো সাধারণ নাগরিক তারা সীমান্তে যান। গভীর রাতে যারা যান সেটা হচ্ছে ভারতীয় কিছু পণ্য, যেটার বয়কট আন্দোলন চলছে। আমাদের একটি গরু, একটি ফেন্সিডিল এবং আরো কিছু মাদক দ্রব্য, এইগুলো খাওয়া উচিত না। ফেন্সিডিল থেকে শুরু করে মাদক দ্রব্য, এটা বিএনপি প্রচার করুক না, যে এটা ভারত থেকে যে আমদানি হলে যেন কেউ না নেন। এই প্রচারটা করলে বাংলাদেশের বহু মানুষ কিন্তু বেঁচে যাবে। দ্বিতীয়ত আমি বলবো, স্থল সীমান্ত চুক্তি হওয়ার পর থেকে কিন্তু অনেকাংশেই কমে গিয়েছে সীমান্ত হত্যা, সংখ্যাটা কিন্তু অনেক কম। কিন্তু আমি এক কথাও বারবার বলবো, একজনেরও মৃত্যু হওয়া অনুচিত। কিন্তু এটাও দুর্ভাগ্যজনক, বাংলাদেশের সংবাদ মাধ্যমের, আমি আসছি পরে মানে আমার প্রস্তাবে, সেটা হচ্ছে যে এটা দেখেছি যে বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় ভারতীয় চোরা কারবারি নিহত, কিন্তু বাংলাদেশের কেউ যদি নিহত হন, সেটা ভারতের কাগজে প্রকাশিত হয় যে বাংলাদেশের চোরা কারবারি নিহত, আর বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত হয় বাংলাদেশি নিহত। তিনি শান্তিপ্রিয়, আইন মেনে চলেন এমন যেন একজন নাগরিক। রাতে কেন মানুষ, কতজন মানুষ, এই সংখ্যাটা একটা পরিষ্কার ভাবে কিন্তু তদন্ত হওয়া দরকার। আমার প্রস্তাব হচ্ছে এক্ষেত্রে সীমান্ত রক্ষী বাহিনী সরকার না, দুদেশের নাগরিক সমাজের মিলিতভাবে, এমনকি সাংবাদিকরাও মিলিতভাবে, আমি বহুকাল ধরে এটা বলছি, তারা সীমান্ত হত্যাগুলির প্রত্যেকটি ঘটনাকে তদন্ত করে একটা রিপোর্ট তৈরি করে, যে কি কারণে ইনার হত্যা হয়েছিল এবং কি কারণে হয়েছিল, সেটা ভারতীয় কেউ যে ইদানিং কালে তো ভারতীয় বিএসএফ না, কিন্তু গৌতম লাহিড়ী, সে কারণগুলো যে একেবারে অজানা দুই রাষ্ট্রের তা তো নয়। রাষ্ট্রের, আমি বলছি তো রাষ্ট্রের উপর, যেহেতু আলোচনাটা আমরা এখন, তো আপনি রাষ্ট্রের প্রতিনিধি নন, যারা এখানে আছে তারা কেউ রাষ্ট্রের প্রতিনিধি নন। আমি বলছি এই ধরনের মানুষের কিন্তু যৌথভাবে, ভারত থেকে ভারতের সুশীল সমাজ, আপনাদের সুশীল সমাজ, তারা যৌথভাবে কোনো একটা হত্যা ঘটলে সেই গ্রামে গিয়ে যৌথভাবে কেন তদন্ত হবে না?
যৌথভাবে একটা তদন্ত করে দেখাই যাক না কোনটা সত্য কোনটা অসত্য। আমার বক্তব্য যে সেইটা দুই দেশের সরকার কিন্তু যে কোনো কারণই হোক, সেটা তো আমি জানি না কেউ প্রস্তাব দিয়েছেন কিনা, কিন্তু সেই ধরনের প্রস্তাব যদি হয় তাহলে দুদেশের সরকারকেই এই প্রস্তাবকে সমর্থন করা উচিত, যে আমরা নিরপেক্ষ নাগরিকদের যে কমিটি, তারা গিয়ে তদন্ত করে দেখবে যে ঘটনাটার পেছনে প্রকৃত কারণ ঘটনাটা কি। কি এবং সেটি আপনিও নিশ্চয়ই জানেন না, কিছু আমিও জানি না। একটা সংবাদপত্রে প্রকাশিত হলো এবং প্রত্যন্ত একটা গ্রামে, এবং আপনাদের ওখানে খুব ভেতরের পাতায় ছোট করে খবর বেরোয়, খুব বড় করে প্রথম পাতায় লিড স্টোরি হয় না, ফলে খুব ভেতরের পাতায় ছোট করে বেরোয় যে বাংলাদেশি নিহত বিএসএফ এর দ্বারা। এবং সেই কারণেই বলছি, তিনি কেন নিহত হলেন সেটা পরমুহূর্তে কেন তদন্ত হলো না, আমি বলবো এটা সাংবাদিকদের একটা দায়িত্ব আছে। সেই দায়িত্বের জায়গাটি দায়িত্ব হিসেবে আমরা কিন্তু উভয় দেশের সাংবাদিকরা দায়িত্ব পালন দায়িত্ব করছি। পালন করাটা উচিত, সেই জায়গাটা আপনি বলছেন। আর তিস্তা প্রসঙ্গে কি বলবেন? খুব শীঘ্রই কি হ্যাঁ, ইতিবাচক অবশ্যই। কোনো আমি তো অগ্রগতি দেখা যাবে ভারতীয় কিনা? নাগরিক হিসেবে মনে করি যে তিস্তার পানির ন্যায্য হিস্সা যেটা বাংলাদেশের পাওয়া উচিত। কারণ সাধারণভাবে নিম্ন অববাহিকায় যে দেশ থাকে, রাষ্ট্র থাকে, তার উচ্চ অববাহিকায় যে রাষ্ট্র, তাকে তার সেই পানির ভাগ দেওয়া উচিত। দুর্ভাগ্যজনকভাবে এটা হয়নি, এবং আমি এটাও ফোরকাস্ট করতে পারবো না যে কবে হবে। আপনারা জানেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের একটা রাষ্ট্রীয় ব্যবস্থার একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে ভারতের প্রত্যেকটি প্রাদেশিক সরকার, তারা কিন্তু কতগুলো বিষয়ে সার্বভৌম সিদ্ধান্ত নিতে পারেন, যেটা কেন্দ্রীয় সরকারও পারেন না। জি। যেমন পশ্চিমবঙ্গ সরকার মনে করেন যে এটা পশ্চিমবঙ্গে যখন বামপন্থীরা সরকার ক্ষমতায় ছিলেন, তখন কিন্তু গঙ্গা চুক্তি সম্পন্ন হয়েছিল। কিন্তু এইখানে এখন বিকল্প একজন সরকার তৈরি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, যে সরকারের সঙ্গে আমাদের সরকারের সম্পর্ক অত্যন্ত ভালো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত তাকে উপহার পাঠান নানা রকম। আমরা আশা করছিলাম যে তিনি অন্তত বাংলাদেশের প্রতি একটা সহানুভূতি দেখাবেন, কিন্তু তিনি মনে করেন যে বাংলাদেশে পানি নেই, নদীতে পানি নেই, সেই কারণে দেওয়া যাবে না। কিন্তু এটা আমার কাছে যেটা মনে হয় যে বিকল্প যে প্রস্তাবটি শেখ হাসিনা দিয়েছিলেন, সেই বিষয়টিতে ভাবা উচিত দুটো সরকারের। সেটা হচ্ছে এই নদীর পানি যদি কমই থেকে থাকে, তাহলে পানি প্রবাহ বাড়ানোর একটা উদ্যোগ নেওয়া হোক। উদ্যোগ সোজা নেওয়া। কথায় ড্রেজিং করা হোক। জি। এই আরো এইটা আলো যদি উভয় দেশ করে, আমি জি আশা করছি যে শেখ হাসিনা যখন ভারতে আসবেন তখন এই বিষয়ে যে আলোচনা আরো আলোচনা আছে গৌতম লারি, সেই আলোচনাটি পর্যায়ক্রমে শুনবো। অধ্যাপক ডাক্তার মামুনুল মাহতিব স্বপ্নাল, আসতে চাই যে আসলে এই তিস্তা পানির প্রসঙ্গ, ন্যায্য হিসার প্রসঙ্গকে দুর্ভাগ্যজনক বললেন গৌতম দা। আমার প্রশ্নটি হলো আপনার কাছে জানা যে দুর্ভাগ্যের কতটা রাজনৈতিক, কতটা স্বার্থগত? আমার দেখুন, আমাদের যে পদ্মা গঙ্গা চুক্তিটি আছে, আমার জানা মতে আমরা কোনোবারই প্রত্যাশিত পানি পাইনি। তার মানে কি ভারত আমাদের পানি দেয়নি? তা কিন্তু না। গঙ্গায় প্রবাহ নেই। তিস্তার একটি চুক্তি যদি হয়ে যায়, কালকে পানি প্রবাহ বাড়বে না। দুদেশের যৌথ সার্ভে বলছে তিস্তায় যথেষ্ট পানি প্রবাহ নেই। কেন নেই? কারণ আমরা এটা ভুলে যাচ্ছি যে তিস্তার আপস্ট্রিমে, তিস্তার উৎপত্তি কিন্তু ভারতে নয়, তিস্তার উৎপত্তি চীনে, এবং ভারতের উপরে কিন্তু এটি বাঁধ দেওয়া আছে। তো ফলে তিস্তা চুক্তি হলেই যে আমরা পানি পাবো তা কিন্তু না। এখন এটি কেন? এটি একটি পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ রাজনীতি ক্ষমতায় আসার একটি বিষয় বলে আমার কাছে মনে হয়, যে এই ইস্যুটিকে টিকিয়ে রেখে সম্ভবত পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তার ভোট ব্যাংক ইউটিলাইজ করেন এবং ক্ষমতায় আসেন। এখন ভারতের এখানে কি করার আছে? আমরা কিন্তু রেমেডিয়াল স্টেপস দেখেছি। আমরা দেখেছি যে ভারতের পররাষ্ট্র সচিবের সাম্প্রতিক সফরের সময় ভারত কিন্তু প্রস্তাব দিয়েছে যে তিস্তা ব্যারেজ প্রকল্পে তারা বিনিয়োগ করতে আগ্রহী। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের জায়গা থেকে যা করা সম্ভব তারা করছে, এবং রাজ্য সরকার তার যে ক্ষমতায় টিকে থাকার জন্য যা দরকার তাই করছে। তো ফলে এটি আমার কাছে মনে হয় তিস্তা এখন মোর এ পলিটিক্যাল গেম দেন রিয়েলিস্টিক ইস্যু। আর আপনি যেটি পণ্য বর্জনের এটা পণ্য- শেষ, জি। এটার কি আসলে কোনো সফলতা আছে নাকি এটা শুধু আমার ঘুরপাক মনে হয় খাবে? এটি ঘুরপাক। আলোচনার মধ্যে সফলতা নিহিত। আমার কাছে মনে হয় যে এটি আমরা একটু বেশি আলোচনা করি। এই একটি বিষয় নিয়ে আসলে আলোচনা করা মানে হচ্ছে আলোচনাকে অপমান করা। এর কোনো দরকার নেই। এর চেয়ে অন্য বিষয়ে আলোচনা করা ঢের বেশি। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ফজলুল আল ইমরান। আপনার শেষ মন্তব্য কি থাকবে? আমার কাছে একটা জিনিস মনে হয় যে তিস্তা ইস্যু নিয়ে, সেটা হচ্ছে গিয়ে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে যেমন চীন ইন করলো, ঠিক একই কারণে এখন হচ্ছে ইন্ডিয়াও কিন্তু তার আগ্রহ দেখাচ্ছে ইনভেস্টমেন্টের। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে গিয়ে নদীর নাব্যতা থাকুক বা নাই থাকুক, এটা সত্য যে আমার ওখানকার যে মানুষ রয়েছে, ধরুন রংপুর বিভাগের কম করে হলেও 10 মিলিয়ন পিপল এর উপরে বেস করে বাংলাদেশের কৃষির 14% উপরে ডিপেন্ড করতো। এবং ধরুন অন অ্যাভারেজ আমি 6,000 মোর দ্যান 6,000 কিউবিক পানি পেতাম, কিন্তু আমরা এখন কিন্তু সেটা 1200 থেকে 1500 পাচ্ছি। মানে কোনোভাবে বেঁচে থাকা আর কি। আর আমরা যে প্রস্তাবটা তৈরি করেছিলাম, যেটা অর্থাৎ কথা ছিল যে এই
আপনার মমতা ব্যানার্জি অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে যে দ্বন্দ্ব এবং বাংলাদেশের সাথে যে সম্পর্ক সব কিছু মিলিয়ে সেটা কিন্তু আমাদের যে প্রস্তাব ছিল সেটা হচ্ছে বোধহয় মোর দ্যান 5000 কিউবিক, কিন্তু সেইটাও আমরা মানে জায়গায় পুষতে পারি নাই এবং সে চুক্তি হয় নাই। এবং সেক্ষেত্রে যেটা বলা হয়ে থাকে যে ইন্ডিয়ার যে কনস্টিটিউশন সেই কনস্টিটিউশন অনুযায়ী নদীর যে মালিকানা বা যে রাজ্যে যে নদী তার আসলে ওই স্বায়ত্ত শাসন কিংবা সেই নদীর পৃষ্ঠপোষণ সব কিছুই ওই রাজ্যকে দেওয়া হয়েছে। কাজেই ওই নদীর মালিক এখন মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা এটা বলতে পারি। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ আসলো, ফজলুল হক হালিম রানা, যে এখানে কি এই তিস্তা আর পানির প্রসঙ্গ ধরে মমতার রাজনীতির একটি বড় অংশ কি এটাকে কেন্দ্র করে নির্মিত হয় কিনা বা হচ্ছে কিনা? অবশ্যই, এবং এটা একটা পলিটিক্যাল স্ট্যান্ড এবং এটা খুবই চিপ এবং খুবই শ্যালো একটা স্ট্যান্ড, যেটা ঠিক একইভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে আপনি যে আলোচনা দিয়ে আজকের আলোচনা শুরু করলেন যে পণ্য বয়কট কিংবা হচ্ছে গিয়ে যে বর্ডার হত্যাকাণ্ডের অজানা কারণ, এসব এরকম অজানা কারণ টারণ এগুলো একদমই হাইপোথেটিক্যাল কথাবার্তা। কারণ হচ্ছে গিয়ে এমন কি অজানা কারণ থাকতে পারে যেটা আপনি আমি বা বাংলাদেশের মানুষ কিংবা ইন্ডিয়ার মানুষ জানে না। অর্থাৎ এটা এক ধরনের পলিটিক্যাল স্ট্যান্ড, বা যে যখন পলিটিক্যাল পার্টিগুলোর কোনো কিছুই আর আসলে ক্যাশ করার মতো থাকে না, অর্থাৎ জনগণকে কিংবা তার ভোটারকে কনভিন্স করার মতো কিছু থাকে না, তখন সে এরকমের ব্লাইন্ড খেলে। এটা আপনি ধরে নিতে পারেন যে বাংলাদেশের পার্টি যেমন বিএনপি ব্লাইন্ড খেলছে, পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকার জন্য মমতা দিদিকে এই ব্লাইন্ড খেলতে হচ্ছে। অর্থাৎ তিনি খুব ভালো করে জানেন যে এখানে যে পানির যে হিস্সা সেটা এমন কোনো, কেউ কেউ বলেন এই খেলা একেবারে শেষের দিকে, সেটা আপনি হ্যাঁ সেটা আমি একমত। কারণ আমি জানি যে আমি বিশ্বাস করি সেটা হচ্ছে গিয়ে, এবং এটা আমাদের এক ধরনের আপনি বলতে পারেন যে প্রফেসিও, এই নির্বাচনের পরে এর এতটুকু আজকের যে তিনটি আলোচনা আপনার যে কন্টেন্ট তার মধ্যে এটা বলতে পারি যে এই তিস্তা নিয়ে খেলা মোটামুটি আপনি কনক্লুডিং রিমার্ক দিতে পারবেন এই নির্বাচনের পরে। ইভেন এই আপনার যেটা শুরু ছিল ইন্ডিয়া বয়কট, এটাও দেখবেন যে কিছুদিনের মধ্যে এটা একদমই ম্লান হয়ে যাবে, এ নিয়ে আর মানুষের কোনো আগ্রহ থাকবে না। তবে বর্ডার ইস্যুটাকে আমি মনে করি যে এটা একটা আরো বেশি গুরুত্ব দেওয়া উচিত রাষ্ট্রের দুই পক্ষের। গৌতম রানী দাদা, আসতে চাই এবার যে এই যে তিস্তা প্রসঙ্গে এসে কেন্দ্রীয় সরকারের সাথে মমতা আর তার দিদির যে অবস্থান, সেটি নির্বাচনের পরে অনেকটাই শেষ পর্যায়ে পৌঁছে যাবে, অর্থাৎ বাংলাদেশ তার তিস্তার ন্যায্য হিস্সা পাবে। আপনি একমত কিনা? না, এখন বিষয়টা অন্যভাবে ভাবা হচ্ছে। আমি জানি না, আমি নির্বাচনের ফলের কোনো ভবিষ্যৎবাণী করতে পারবো না কি ধরনের ভবিষ্যৎবাণী ঘটবে। কিন্তু যদি মানে রাজ্যে তো মমতা বন্দ্যোপাধ্যায় 2026 পর্যন্ত তো মুখ্যমন্ত্রী আছেন। তিনি যদি ধরেও নিই যে আমি যে লোকসভা নির্বাচনে তাকে অনেক আসন খোয়াতে হয়, সেটা আমি জানি না এখন খোয়াতে হবে কিনা, কিন্তু তাহলেও তিনি মুখ্যমন্ত্রী তিনি থাকছেন। ফলে 2026 পর্যন্ত তার মতের যদি কোনো পরিবর্তন না হয়, ফলে সেক্ষেত্রে তিস্তার ওই চুক্তিটা হওয়া অসম্ভব। কিন্তু যেটা হওয়া সম্ভব, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রয়োজনীয়তা নেই, এটা হলো যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইছেন, যে বর্ষাকালে যে পানি তিস্তার যে ব্যাপক বন্যা হয়, আপনাদের বন্যার খবর আপনারা সব গণমাধ্যমেই পড়ে থাকেন, সেই সময়কার পানি যদি কোনোভাবে ধরে রাখা যায়, এই ধরে রাখতে গেলে কিন্তু একটা বিপুল ব্যয়ভার সম্পন্ন একটা প্রজেক্ট করতে হবে, যে প্রজেক্টটা আপনারা সকলেই জানেন যে চীন খুব আগ্রহী করতে চায়। কিন্তু আমার মনে হয়েছে যে কোনো কারণেই হোক প্রধানমন্ত্রী হাসিনা চান না যে ভারত বিব্রত হোক এমন কোনো প্রজেক্ট তিনি অন্য কাউকে দেবেন, অন্য কোনো দেশকে। না, সেক্ষেত্রে যদি সেই যে গৌতম দা সেই বাস্তবতা এটা একটু শুনতে চাই, যে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন গলানোর জন্য বাংলাদেশের পক্ষ থেকে যে কূটনৈতিক প্রচেষ্টা, সেই জায়গাতে একজন ভারতীয় গণমাধ্যমের একজন বরেণ্য ব্যক্তি হিসেবে আপনার কোনো পরামর্শ আছে কিনা? না, আমার পরামর্শ কিছু নেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝানো সম্ভব না। সোজা কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়ে এমন ছবি তুলবেন না যে ছবিটা হচ্ছে যে চিত্র চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। দ্বিতীয় কথা, যেটা জ্যোতি বসু পেরেছিলেন, কিন্তু সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করবেন না। ফলে আমি জানি না রাজনৈতিক কারণে কোনো ঘটনা ঘটে পশ্চিমবঙ্গে বা ভারতের নির্বাচনে কোনো অন্যরকম কোনো ফল আসে, তাহলে হয়তো অন্যরকম চিত্র হতে পারে। কিন্তু আমি আপনাকে যে কথা বললাম যে 2026 পর্যন্ত উনি মুখ্যমন্ত্রী আছেন, ফলে 26 পর্যন্ত তিনি এমন কোনো বন্ধু প্রতিম সরকার যদি কেন্দ্রে প্রতিষ্ঠিত না হয়, তাহলে তার পক্ষে চুক্তিতে স্বাক্ষর দেওয়াটা খুব সম্ভব নয়। কিন্তু তার বিকল্প পথ আছে, বিকল্প পথ নেই যে তা না। সেই বিকল্প পথগুলো কি একেবারে ছোট্ট করে যদি বলেন?
বিকল্প পথ একটাই, সেটা হচ্ছে যে বাংলাদেশ যেটা চাইছে যে তিস্তার ওখানে একটা প্রজেক্ট তৈরি করতে, যে প্রজেক্ট হচ্ছে যে সেটাই। বৃষ্টির পানিকে ধরে রাখা এবং তিস্তায় যেটা বাংলাদেশের তিস্তার যে অংশ, তাতে পানি প্রবাহ বাড়ানো। তাতে যদি ভারত যদি ড্রেজিং এ অংশ নেয়, ভারত যদি সেই প্রকল্পে অর্থায়ন করে, যেটা আমার ধারণা আলোচনা একটা শুরু হয়েছে, এবং এই আলোচনাটা প্রাতিষ্ঠানিক রূপ পেতে পারে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করেন আমাদের নির্বাচনের পরে, যেটা নিয়ে আলাপ আলোচনা জি, চলছে জি। বাংলাদেশের গণমাধ্যমে। এটা একটা অন্যতম বিষয় হতে পারে, সেটা বিকল্প সমাধানেরও বিকল্প একটা পথ সমাধানের একটি বা সুযোগের ইচ্ছা হতে সেই পারে। সম্ভাবনা আপনি দেখছেন। অসংখ্য ধন্যবাদ। ফজলুল আলম রানা, আপনি বোধহয় আমি কিছু যোগ আমি করতে চান। আমি ওইটাই বলতে চাচ্ছিলাম যে আমি বলছি না, মানে কোনোভাবেই আমি এটা বলছি না যে মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তা চুক্তি আমাদের সাথে করবেন, এটা আমি দাদার সাথে একমত, কিন্তু আমি বলছি এর যে বিকল্প, সে বিকল্পটা আমরা বের করতে পেরেছি। এবং সেখানে যেহেতু এখন আমরা জানতাম যে এটা চীনের একটা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এবং সেখানে আমরা মেম্বার হয়েছিলাম, এবং যেহেতু চীন এখানে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছিল, অর্থাৎ ভারতের নাকের ডগায় আমরা বলতে পারি, যে কারণে এখন ভারত কিন্তু এদিকে ঝুঁকে পড়েছে। অর্থাৎ এখন কিন্তু আমাদের একটা উইন উইন সিচুয়েশন। ঠিক আছে, চীন যদি না করে তাহলে ইন্ডিয়া করবে, ইন্ডিয়া না করলে চীন করবে, কিন্তু এটা জি। তো বিকল্প, এটা তিস্তা চুক্তি নয়, এটা আমাদের বিকল্প একটা বিকল্প ওয়েতে প্রজেক্ট, একটা এবং প্রজেক্ট। সেটাই জি, আমরা করতে চাচ্ছি। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ফজলুল হালিম রানা, অধ্যাপক ডাক্তার মামুনুল মাহতাব স্বপ্নিল এবং গৌতম লাহিড়ী, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানটি আজ এ পর্যন্ত। জানিয়ে রাখছি, আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানটি শুক্র থেকে রবিবার রাত 11টা 20 সরাসরি সম্প্রচার হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।